প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হাতের ইনজুরি ও তার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এ বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার কৃষ্ণপ্রিয় দাস ১৯৭৪ সালের ডিসেম্বরে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমএস অর্থোপেডিক সার্জারি ডিগ্রি লাভ করেন এবং গঙ্গা হাসপাতাল, ভারত থেকে হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারির উপর উচ্চতর ফেলোশিপ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি ইউনিটের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু হাতের ইনজুরি, তো আমি শুরুতেই জানতে চাইবো যে আসলে আমরা হাতের ইনজুরি বা ইনজিউরড হ্যান্ড কখন বলবো? আমরা জানি হাত বলতে আমরা বুঝি রিস্ট জয়েন্টের থেকে একদম নখ পর্যন্ত, এটুকু অংশ পিওরলি হ্যান্ড। বাট যদি ফাংশনাল কথা চিন্তা করি, ফাংশনাল এসপেক্ট দেখি, তাহলে আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার একদম ব্রেনের অংশ থেকে শুরু করে একেবারে পুরো হাতের টিপ পর্যন্ত। কারণ ব্রেন যদি প্রপারলি ফাংশন না করে বা এখান থেকে সিগন্যাল ব্রেনে না যায় বা ব্রেনের থেকে সিগন্যাল না আসে, তাহলে আমরা হাতের ফাংশন পুরোপুরি পাবো না। এবং আমরা খুব ভালো করে দেখি যে ব্রেনের একটা বিরাট একটা অংশ ইজ রিপ্রেজেন্টেড ফর দি হ্যান্ড অনলি। তো স্যার, হাতের ইনজুরির কথা যেহেতু বলছিলাম, মানে যে কোনো ব্যথা মাত্রই সেটা ইনজুরি, কিন্তু কখন ঠিক সে কোন সময়টাতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? আগে আমরা বলছি যে রিস্টের থেকে টিপ অফ দি ফিঙ্গার পর্যন্ত কোনো ইনজুরি হইলে আমরা হ্যান্ড ইনজুরি বলবো। আচ্ছা। কিন্তু সব ইনজুরির ক্ষেত্রেই যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এটা নট নেসেসারি। আচ্ছা। কাদের হু ইজ ইনজুরি প্রোন বা কাদের হ্যান্ড ইনজুরি সবচেয়ে কমন? আমরা জানি মেশিনারি ইনজুরি সবচেয়ে বেশি সিভিয়ার ফর্মে হয়। আচ্ছা। এবং এই মেশিনারি ইনজুরিগুলা মেশিনারি ইনজুরি এফেক্টেড হ্যান্ড যেগুলো আছে সেগুলোকে চিকিৎসা দেওয়াও আমাদের জন্য খুব কঠিন। আচ্ছা। কারণ এবং কমপ্লিকেটেড। কারণ এখানে স্কিন, সফট টিস্যু এবং এর ভিতরে যে বোনসগুলো আছে সবগুলো ইনজুর্ড হয়, সাথে রক্তনালী এবং নার্ভগুলো, স্নায়ু যেগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে দেখা যায় অন্য যে মাইনর ইনজুরি আছে, যেমন হাত কেটে গেলেও আমরা একটা হ্যান্ড ইনজুরি বলবো। হ্যাঁ। কিন্তু সেটার জন্য আমরা হয়তো প্রাইমারি এইড বা প্রাথমিক চিকিৎসা যে কোনো জায়গা থেকেই নিতে পারে। কিন্তু হাতের ক্ষেত্রে আমাদের যে টেন্ডনগুলো আছে বা নার্ভগুলো আছে, এর অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট। আচ্ছা। সবার পক্ষে এই অ্যারেঞ্জমেন্টটা মেনটেন করা বা প্রপারলি রিপেয়ার করা সম্ভব না। আচ্ছা। কারণ কি? কারণ আমরা জানি হাতের প্রত্যেকটা আঙ্গুলের টেন্ডনগুলা একটা টানেল, ওসিও ফেসিয়াল একটা টানেলের ভিতর দিয়ে পাস করে। আচ্ছা আচ্ছা। এই টানেল এবং টেন্ডন এবং আমরা একটা কাভারিং বলি, যেমন আমার একটা শার্ট আছে, শার্টটা খুব টাইট হইতে পারে, আবার খুব লুজি হইতে পারে। আচ্ছা। একটা নির্দিষ্ট একটা স্পেস এখানে মেনটেন হয়। আচ্ছা। কোনো কারণে যদি স্পেসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর এই টেন্ডনটা গ্লাইড করবে না, যে আমার হাতের আঙুলগুলো গ্লাইড করতেছে প্রপারলি উইদিন দি অস্টিওফেসিয়াল টানেল। বাট এই টানেলটা যদি প্রপারলি রিপেয়ার করা না হয় টেন্ডনটা, তাহলে ইনজুরি হবে। আচ্ছা। এবং একই ক্ষেত্রে নার্ভও যদি প্রপারলি রিপেয়ার করা না হয় তাহলে ফাংশনিং হবে না। আচ্ছা। এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো একটা হ্যান্ড সার্জন অথবা স্পেশালাইজড ডক্টর দিয়ে এই ইনজুরিগুলো রিপেয়ার করা। আচ্ছা। এরপরে যদি আসেন বোনসের ইনজুরির কথা, যেমন মেটাকার্পাল, ফ্যালাংস অথবা কার্পাল বোনের যে ইনজুরিগুলো, এইগুলো খুব ছোট ছোট বোনস। আচ্ছা। কিন্তু অ্যারেঞ্জমেন্ট যদি ঠিক না থাকে তাহলে এইগুলোর প্রপারলি ফাংশনিং হয় না। আচ্ছা। অন্যদিকে আমরা যদি দেখি ইভেন স্মল ইনজুরি বাট প্রপার ফাংশনিং হচ্ছে না, কারণ প্রপারলি বোনসগুলা, টেন্ডনগুলা বা নার্ভগুলো যদি সেটিং না হয়। আচ্ছা। এক্ষেত্রে আমরা অবশ্যই দেখি খুব অর্ডিনারি থিং এক্সট্রা অর্ডিনারিলি যাতে আমরা সেট করতে পারি। আচ্ছা। ইট ইজ অর্ডিনারি থিং বাট উই মাস্ট ডু ইট এক্সট্রা অর্ডিনারিলি ফর প্রপার ফাংশন। আচ্ছা। অন দি আদার হ্যান্ড যদি খুব সিভিয়ার মেশিনারি ইনজুরি হয়, যেমন একদম পুরো আমার হাতটা বা এফেক্টেড হ্যান্ডটা যদি ক্র্যাশ হয়ে যায়, সেক্ষেত্রে বোনস, টেন্ডন, লিগামেন্ট, নার্ভ সব কিছুই ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা দেখবো হাতটা কতটুকু ভায়াবল, মানে কতটুকু পর্যন্ত এটা রাখা সম্ভব।
আমরা সেক্ষেত্রে যতটুকু রাখা সম্ভব বা ফাংশনিং হবে সেটুকু রেখে বাকিটুকু আমরা রিকনস্ট্রাকশন ডিসিশন নিই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আচ্ছা, কারণ আমরা জানি টাইম ইজ দ্য বেস্ট হিলার। আবার অন্যদিকে সময়ের এক ফোড় অসময়ের 10 ফোড়ের সমান। আচ্ছা। যদি আমরা প্রপারলি চিকিৎসা না করতে পারি ইনিশিয়ালি, তাহলে কিন্তু হ্যান্ডটা পুরো নন ফাংশনিং হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে একটা সেক্ষেত্রে ডেড ঝুঁকি। একটা হ্যান্ড হিসেবে থাকবে। আমাদের হয়তো থাকবে, হাত থাকবে, কিন্তু হাতের কাজ আর কোনো থাকবে কাজ না। আমরা করতে পারবো সেক্ষেত্রে না। হাতের যদি কাজ না করে ওই হাত কিন্তু আর হাত থাকবে না। সেটাই। আমাদের হাত আমাদের মানে শরীরের হাতকে বলা হয় সেকেন্ড আই। আচ্ছা, কারণ আমরা যদি একটা অন্ধ দেখবেন হাত দিয়ে কিন্তু তার চোখের কাজও সে অনুভব করে করে সে করতে চলাফেরা পারে, করছে বা সব কাজ করছে। কাজ করছে, আবার হাতের সমস্ত কাজও সে করতে পারতেছে। আচ্ছা। কিন্তু একটা হাত যদি আমাদের না থাকে আমরা অলমোস্ট ক্রিপল। আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যত তাড়াতাড়ি সম্ভব কোনো বিশেষজ্ঞ হ্যান্ড সার্জনের কাছে এরকম যেতে মেজর হবে। কোনো ইনজুরি হলে যেন তার পরামর্শ নেওয়া হয় এবং আচ্ছা। সেই অনুযায়ী চিকিৎসা করা হয়। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো যে এই যে আপনি যে ধরনের ইনজুরির কথা বলছেন, এই ইনজুরিগুলো আসলে কেন হতে পারে বা কাদের বা বেশি কাদের হয়? হয়, আমরা আগেই বলছি যে মেশিনারি ইনজুরি, আচ্ছা, স্পেশালি যারা সেটা লাইট মেশিনারি ইনজুরি হতে পারে অথবা হেভি মেশিনারি ইনজুরি। আমাদের দেশে ডে বাই ডে কান্ট্রি ইজ ডেভেলপিং, সো অ্যান্ড উই আর অলসো ইন্ডাস্ট্রিয়ালাইজড। আচ্ছা, সে মেশিনারি ইনজুরি ইভেন আপনি যদি দেখেন রাস্তাঘাট যারা তৈরি করতেছে তাদের থেকে শুরু করে ভারী মেশিনারি, গার্মেন্টস ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল, অন্যান্য মেটালিক ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, ইভেন লটস অফ ইন্ডাস্ট্রি নাও ইন বাংলাদেশ। সো আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট দেখা যায় ইভেন প্লাস্টিক কারখানা, বাংলাদেশে ঢাকার পুরান ঢাকায় কেরানীগঞ্জ এদিকে এই বেলটাতে প্রচুর প্লাস্টিক কারখানা আছে এবং এই অপরিকল্পিত কারখানাগুলোয় সবচেয়ে বেশি ইনজুরি হয়। আচ্ছা, এবং কিসের জন্য? সচেতনতা এবং সতর্কতার অভাবে। ছোট ছোট বাচ্চারা 14-15 বছর 16 বছরের ছেলেরা যখন প্লাস্টিক কারখানায় কাজ করতে যায় তারা জানে না আসলে কতটুকু সতর্কতা তাদের দরকার এবং আচ্ছা। সামান্য 1 সেকেন্ডের ভুলের জন্য তার সারা জীবন তার হাতটা কেটে ফেলে দেওয়া দিতে হতে লাগছে বা পারে। ওখানেই মেশিনে ইনজুরির জন্যই হাতটা কেটে পড়ে যাচ্ছে। আচ্ছা, এরকম আমরা দেখি যখন গ্রামে ধান মাড়াই করতেছে, মাড়াইয়ের ভিতরে অসতর্কতা বশত ওই মেশিনের ভিতরে হাতটা মাড়াই চলে কলে যাচ্ছে, মাড়াই কলে, যে ধান injury মাড়াই গুলো কলে, হচ্ছে। চাল মাড়াই কলে, হলুদ মাড়াই কলে বা ইভেন আখ মাড়াই কলেও অনেক হাত দুর্ঘটনা ঘটছে। অন্যদিকে খেয়াল করে সে অপারেট করতে যাচ্ছে, হাত ওর ভিতরে ঢুকে যাচ্ছে। মূলত আসলে এই অসতর্কতার কারণেই দুর্ঘটনাগুলো বেশি ঘটছে। বেশি হচ্ছে। আচ্ছা স্যার, এই এবং কারা এফেক্টেড? আপনি আগেই বলছেন কারা এফেক্টেড। হ্যাঁ। আমরা আগেই দেখছি যারা ডে লেবার, যারা দিনেরটা এনে দিনে খায়, আচ্ছা, শ্রমিক, এই শ্রেণীর লোকই সবচেয়ে বেশি এই কাজগুলো যারা করছে। আচ্ছা, এছাড়া যেমন মহিলারা বাসায় হাউস হোল্ডের যাবতীয় কাজ করে, তারা যে কোনো সময় ছুরি দিয়ে, নাইফ দিয়ে ইনজোর্ড হচ্ছে। আচ্ছা, অ্যাক্সিডেন্টালি গ্লাস হঠাৎ করে দুর্ঘটনাবশত একটা গ্লাস হয়তো যদি হাতের উপরে পড়ে তাহলে সেক্ষেত্রে টেন্ডন বা নার্ভ ইনজুরি হচ্ছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টও, আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টও এটাও হতে পারে। আচ্ছা স্যার, এই ধরনের ইনজুরির ক্ষেত্রে চিকিৎসার ইয়েগুলো কি, চিকিৎসার যে ব্যাপারগুলো, চিকিৎসা পদ্ধতিটা কি? চিকিৎসা নির্ভর করে কোন ধরনের ইনজুরি হয়েছে। আচ্ছা। যদি ক্লিন কাট একটা গ্লাস কাট ইনজুরি বা নাইফ ইনজুরি আসে তাহলে এগুলো আমরা বলি যে ভালো ইনজুরি, বলুন ক্লিন কাট, কন্টামিনেটেড নাই, মানে এখনো জীবাণু দ্বারা সংক্রামিত হয়নি। সেক্ষেত্রে আমরা একদম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা যে রগটা বা যে নার্ভটা কেটে গেছে, টেন্ডনটা কেটে গেছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ার করে ফিজিওথেরাপি দিই বা রিহ্যাবিলিটেশনে চলে যাই। কিন্তু যেগুলো এরকম ম্যাসিভ ইনজুরি বা ওপেন ইনজুরি, ইনফেক্টেড, সংক্রামিত, অথবা কোনো অংশ লস হয়ে গেছে, অলরেডি অ্যাম্পুটেশন হয়ে গেছে, যেগুলো রাখা সম্ভব না, যেগুলো ডেড হয়ে গেছে অলরেডি, আমরা ডেডটুকু ফেলে দিই। আচ্ছা, ফেলে দেওয়ার পরে বিভিন্নভাবে আমরা রিকনস্ট্রাকশন করতে পারি। আচ্ছা, সেই রিকনস্ট্রাকশন বলতে শরীরের যে অংশটা নাই সেই অংশটাকে তৈরি করা। যেমন একটা সাপোজ একটা হাতের কথা যদি চিন্তা করি, এখানে আমার থামটা কেটে গেল, থাম ছাড়া হাতের ফাংশন অলমোস্ট 40-50% থাকে না। ওই ক্ষেত্রে আমরা কি করব? থামটা রিকনস্ট্রাক্ট করব, নতুন করে তৈরি করব। আচ্ছা, সেই নতুন করে তৈরি করতে গেলে আমরা আগেই বলছি এখানে বোনস আছে, টেন্ডন আছে, সাব টিস্যু কভারিং স্কিন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের কোমরের থেকে আল্লাহ এমনভাবে আমাদের সৃষ্টি করছে, যদি এরকম ডেফিসিয়েন্সি ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এক্সট্রা বোনস অথবা চামড়া দিয়ে দিয়েছে, আচ্ছা, যেটা প্রতিস্থাপন করা বা রিকনস্ট্রাকশন করা সম্ভব। হয়তো আমরা কোমরের থেকে হাড়, মাংস, চামড়া নিয়ে আমরা তৈরি করতে পারি, অথবা আরো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে পায়ের আঙ্গুল নিয়ে আমরা হাতে লাগাইতে পারি। আচ্ছা, কিন্তু পায়ের আঙ্গুল থেকে নিয়ে হাতের আঙ্গুল তৈরি করা অনেক বেশি সফিস্টিকেটেড।
আমাদের দেশে এখনো ওই পর্যায়ে আমরা যেতে পারি, সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু অন্য জায়গা থেকে যেমন কোমরের থেকে হাড় বা মাংস বা চামড়া নিয়ে অনেকগুলো থাম রিকনস্ট্রাকশন অলরেডি আমরা করছি এবং প্রপারলি কাজ করতেছে। সেক্ষেত্রে কি কার্যক্ষমতা বা কর্মক্ষমতা পুরোপুরি ফিরে পাবে? পুরোপুরি ফিরে না পাইলেও আমরা আগেই বলছি থাম ছাড়া যেমন হাতের ফাংশন 40-50% লস হয়ে যায়। যখন আমরা থামটা রিকনস্ট্রাক্ট করবো অ্যাটলিস্ট 20-30% ফাংশন, দ্যাট মিনস 80-90% ফাংশন ফিরে আসবে হাতে। এবং নিত্য নৈমিত্তিক ডেইলি অ্যাক্টিভিটি যেটুকু দরকার বা সে যে প্রফেশনে ছিল অলমোস্ট সে আবার সেই প্রফেশনে ফিরে যেতে পারবে। আচ্ছা, মানে তার জীবনটা অনেক বেশি সহজ হয়ে উঠবে, বেশি সহজ হয়ে উঠবে, স্বাচ্ছন্দ্যময় এবং পরিপূর্ণ হয়ে উঠবে। আচ্ছা, যেটা একটা থাম না থাকলে আমাদের মনে হবে ডান হাতের যদি থাম না থাকে তাহলে কিন্তু ওটা অলমোস্ট সে তার মানে জীবনহীন বলে মনে হয়। এই প্রসঙ্গে আমি মহাভারতের একটা গল্পের অবতারণা করতে পারি। যেমন একলব্যকে তার গুরুদক্ষিণা হিসেবে যখন দ্রোণাচার্য তার থামটাকে স্যাক্রিফাইস করতে বললো, কারণ এই থামটাই ছিল তার সবচেয়ে বেশি শক্তি, তার জীবনের প্রধান, মানে সে ছিল একজন ধনুর্বিদ, ধনুর যোদ্ধা। থাম চলে যাওয়া মানে সে সারা জীবনে আর কোনোদিন ধনু উঠাইতে পারবে না। এরকম আমরা যারা খুব সফিস্টিকেটেড ফাইন ওয়ার্ক করি তাদের ক্ষেত্রে এই থাম চলে গেলে ওই ফাইন ওয়ার্ক কিন্তু আমরা করতে পারবো না। যে আমরা সার্জন, আমাদের থাম চলে গেলে কিন্তু আমরা সার্জারি করতে পারবো না। যারা এরকম হাইলি স্কিল্ড পারসন তাদের ক্ষেত্রে থাম অতীব জরুরি। তাদের ক্ষেত্রে ওই তাদের প্রিভিয়াস প্রফেশনাল পজিশন বা ফাংশনাল পজিশন বা প্রিভিয়াস অকুপেশন বা জবে যদি আমরা ফিরে দিতে পারি, আমরা মনে করব আমরা অনেক দূর তাকে অনেকখানি এগিয়ে দিতে পারবো তার প্রফেশনের দিকে, তার জীবনটাকে সার্থক এবং সুন্দর করার জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, হাতের ইনজুরি ও তার প্রতিকার সম্পর্কে জেনে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো বাইসেপের একটা মুভমেন্ট। সেই বাইসেপটাকে আমরা ফোকাস করবো, যেটা আমরা বলেছি আউটার বাইসেপ, মানে বাইসেপের যে বাইরের সাইডের যে অংশটা, সেই অংশটাকে আমরা ফোকাস করব। এর আগে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে বাইরের অংশটাকে ফোকাস করতে হয়। ফোকাস করার জন্য আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ বাইসেপ কার্ল। কিন্তু সমস্যাটা যেটা হয় যে যদি আইসোলেশন ওয়েতে যদি এক্সারসাইজটা না করেন তাহলে ক্লোজ গ্রিপ বাইসেপ কার্ল মারলেও আপনার আইটার বাইসেপটা ঠিকমতো হয় না। কারণ যারা হেভি ওয়েট বাইসেপ কার্লে অভ্যস্ত তারা করে কি কিছুটা করে আর কি, চিট করে অথবা বডি থেকে মোমেন্টাম নিয়ে এক্সারসাইজটা করার চেষ্টা করে। নর্মাল যখন বাইসেপ কার্ল মারছেন তখন ঠিক আছে, কিন্তু যদি আপনি আউটার বাইসেপটাকে ডেভেলপ করতে চান তাহলে ক্লোজ গ্রিপ করা অবস্থায় যদি আপনি বডি মোমেন্টাম ইউজ করেন তাহলে পুরোপুরি ওইখানকার ম্যাসিভনেসটা আসে না। এই জন্য আমরা বাইসেপের যে আউটার যে প্রপোর্শনটা সেটাকে আমরা ডেভেলপ করার জন্য আমরা যে জিনিসটা করি ওয়ালে একটা সাপোর্ট থেকে আমরা শুরু করি। এই জন্য এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে ওয়াল সাপোর্টেড বাইসেপ কার্ল। এখন দেখবেন যে আমরা কীভাবে এক্সারসাইজটা করব। আমরা ওয়ালে যখন সাপোর্টটা নিব খেয়াল করবো যে কোমর থেকে পাটা একটু দূরে রাখবো, কারণ যদি আপনি পুরো স্ট্রেট ফর্মে রাখেন তাহলে আপনার ওয়েটটা গিয়ে ওয়ালে গিয়ে বাড়ি খাবে। এতে আপনি ওয়ালে যে সাপোর্টটা নেওয়ার যে আমাদের এইটা ফোকাসটা রয়েছে সেই ফোকাসটা থাকবে না। মাথাটা সবসময় স্ট্রেট থাকবে, একদম স্ট্রেট, মানে ইয়ের সাথে লাগানো থাকবে, আপনার যে ওয়ালটার সাথে লাগানো থাকবে, পিঠটা লাগানো থাকবে, আপনার হিপসটা পর্যন্ত লাগানো থাকবে। মানে আপনার নিচের পোর্শন থেকে বেল্টের উপর থেকে পুরা বডি পার্টগুলো ওয়ালের সাথে একদম প্রেস করেই করা থাকবে, লাগানো থাকবে। এই অবস্থায় আমরা ক্লোজ গ্রিপ অবস্থায় বাইসেপ কার্লটা মারব। এখানে যে এটা হচ্ছে মানে সুবিধাটা হচ্ছে আপনি যে আপনার বডি মোমেন্টাম যে ইউজ করবেন অথবা কোনো চিট কার্লের মতো যে কোনো রকম মুভমেন্ট করবেন সেই মুভমেন্টটা আপনি চাইলেও করতে পারবেন না, কারণ যেভাবে করতে নিলে আপনার বডিটা ওয়াল থেকে সরে যাবে। এটা হচ্ছে আমাদের একটা মেজারমেন্ট। এই মেজারমেন্ট থেকে আমরা জিনিসটা করবো। এতে হবে কি আপনার আইসোলেশন ওয়েতে বাইসেপটাকে আমরা ফোকাস করবো, আর ক্লোজ গ্রিপ থাকার অবস্থা আইসোলেশন ওয়েতে আপনার বাইসেপের বাইরের সাইডটা ডেভেলপ হয়ে যাবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করবেন, যদি বাইসেপের বাইরের সাইডটা যদি আপনার ডেভেলপমেন্ট না হয় তাহলে ভিজিবিলিটি জিরো থাকে, খুব একটা ভিজিবল হয় না। অনেকে যদি ভিতরের দিকে হয় তাহলে খুব একটা মানে সামনের দিকে ভিজিবল হবে না। সামনের দিকে ভিজিবিলিটি যদি আনতে চান তাহলে প্রথমে যে জিনিসটা করতে হবে আপনার বাইসেপের আউটার প্রপোর্শনটা আপনাকে ডেভেলপ করতে হবে। ওকে, চলো রাখো। ওকে, এই এক্সারসাইজটা করবেন শুধুমাত্র তারাই করবেন যখন দেখবেন যে বাইসেপ কার্ল করার পরে আউটার ডেভেলপমেন্টটা হচ্ছে না। তারাই করবেন কি একটু গ্র্যাজুয়ালি এটা আপনার প্রোগ্রামের সাথে এই একটা প্রোগ্রামটাকে আপনি সেট করে নেবেন। তবে খেয়াল করবেন যদি নর্মাল বাইসেপ কার্ল বেসিক বাইসেপ কার্ল আপনি যদি 5 সেট মারেন তাহলে এইটা আপনি 3 সেটের বেশি মারবেন না। আর এটার যে জিনিসটা বলবো রিপিটেশনের বিষয়টা, রিপিটেশন আপনি 12 করে মারবেন, 12 নিচে যাবেন না উপরে না, ওরকম একটা একটা নেবেন এবং 3 সেটের বেশি জিনিসটা করবেন না।
প্রিয় দর্শক, আপেল আমাদের সবার খুব পছন্দের একটি ফল। চলুন আপেলের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। আপেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এমন অনেকেই আছেন যারা আপেল খোসা ছাড়া খেতে পছন্দ করে, কিন্তু আপেলের পুরো পুষ্টিগুণ পাওয়ার জন্য অবশ্যই খোসা সহই আপেল খাওয়া উচিত। আপেলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে থাকি। এছাড়াও আপেল থেকে খুব ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যেটি বিভিন্ন ধরনের ক্যান্সারকে প্রিভেন্ট করে, যেমন লাং ক্যান্সার, কোলেক্টারাল ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার ইত্যাদি। যাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো ডিজিজ রয়েছে তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন তাদের খাদ্য তালিকায় আপেল অন্তর্ভুক্ত করেন, কেননা আপেলের এই অ্যান্টিঅক্সিডেন্ট মূলত আমাদের হার্টেরই সুরক্ষা করে থাকে। প্রতিদিন 1 গ্লাস আপেলের জুস কিন্তু আমাদেরকে অ্যালজাইমার রোগ থেকে কিন্তু রক্ষা করে থাকে, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে মেমোরি লস হওয়ার একটা চান্স থাকে সেটা কিন্তু আপেলের এই অ্যান্টিঅক্সিডেন্ট অনেকাংশেই কমিয়ে ফেলে। প্রতিদিন আপেল খেলে আপেল চিবানোর ফলে এটি আমাদের মুখের যে স্যালাইভা থাকে সেটির প্রোডাকশন যেটা হয় সেটিকে ত্বরান্বিত করে আমাদের দাঁতকে অনেক বেশি মজবুত করে এবং সাদা করে। এছাড়াও যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু অবশ্যই আপেল খেতে পারেন, কেননা আপেলের যে ফাইবার সেটি ব্লাড সুগারকে কন্ট্রোল করে ডায়াবেটিসটাকে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখে। এছাড়া ক্রনিক হার্ট ডিজিজ যাদের রয়েছে, যাদের রক্তে কোলেস্টেরল বেশি, লিপিড প্রোফাইল বেশি, তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে আপেল খায়, কারণ আপেলের এই যে ফাইবার রয়েছে সেটি আমাদের যে আর্টারির যে প্লাক হয়ে থাকে সেটিকে কিন্তু অনেকাংশে প্লাক হওয়ার চান্সকে কম করে ফেলে। এছাড়াও আপেল অনেক ধরনের রোগ থেকে আমাদেরকে রক্ষা করে, যেমন স্লিপ অ্যাপনিয়া, গল ব্লাডার স্টোন যাদের হয়ে থাকে, এছাড়াও যাদের হাইপার টেনশন আছে তাদের জন্য আপেল খুব ভালো একটি খাবার। যাদের ইমিউনিটি অনেক কম তাদের জন্য আমি বলবো তারা যেন অবশ্যই লাল আপেল খায়, কারণ লাল আপেলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি তাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি বাড়িয়ে তোলে। আর এই জন্যই কিন্তু আপেলকে বলা হয় মিরাকেল ফুড। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। সকালের চেয়ে বিকালে ব্যায়াম ভালো, তবে সকালে ব্যায়াম করার পূর্বে অবশ্যই ওয়ার্ম আপ করে নিতে হবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, সাধারণত শিশুদের ক্ষেত্রে আমরা প্রস্রাবে ইনফেকশন বা সংক্রমণ যেটা বলি সেটাই কমনলি হয়, তবেও আরও যে দুটো রোগ আমরা কমনলি শিশু এইজ গ্রুপে আমরা পাই, যে নেফ্রোটিক সিনড্রোম এবং অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, হঠাৎ করে শিশুদের ফুলে যাওয়া বা প্রস্রাবে রক্ত আসা, এইগুলো আমরা বেশ কমনলি দেখতে পাই। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।